নমস্কার। অক্ষয় প্রতুল অকপটে আপনাদেরকে জানাই স্বাগত। বেশ কিছুদিন পরে আমি আবার সরাসরি কথা বলতে আসলাম। বিষয়টা হচ্ছে, এই মুহূর্তে আমি বাংলা থেকে দূরে থাকলেও পশ্চিমবঙ্গ পরিস্থিতি যা, সেই নিয়ে আমি আলোকপাত করতে চাইছি। প্রথমত, এমনিতেই বাংলাদেশের ঘটনার কারণে যে সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয়েছে দুই বাংলাতেই, তাই নিয়ে তো বিভিন্ন রকম আকচি চলছেই। আগেও আমি বলেছিলাম যে উগ্র মৌলবাদ যে জায়গায় এগোচ্ছে, একটা সাম্প্রদায়িকতাবাদের দিকে এগোচ্ছে, যেটা যে কোনো রাষ্ট্রের পক্ষেই বিরাটভাবে ক্ষতিকারক। সে বিষয়ে আমরা তো পরে আবার আলোচনা করবই, কিন্তু সাম্প্রতিক যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হলো, দেখুন, 9ই আগস্ট কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ধরনের পৈশাচিক ঘটনা, যেটা আমাদের তিলোত্তমা খুন ধর্ষণ ডাক্তার কন্যাটিকে করা হলো, ডাক্তার বোনটিকে করা হলো, সেই ঘটনাকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা ভারতবর্ষ, এমনকি বিশ্বের বিভিন্ন দেশে, মানে অনেকগুলি দেশে বিরাট আলোড়ন পড়েছিল। এমনকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, সেই দুর্গাপূজাতেও কিছু অংশের বাঙালি এবার সেইভাবে আনন্দ মাতোয়ারা হতে পারেনি। বেশ কিছু জায়গায় মানুষ দুঃখ কষ্ট নিয়ে এগিয়েছে, আবার কিছু জায়গায় মানুষ প্রাণ খুলে আনন্দও করেছে, সবটাই আমরা দেখেছি। এক্ষেত্রে আমি বলবো যে, এই যে যখন যেখানে বিরোধী দল থাকে, যে কোনো ঘটনা ঘটলেই কথায় কথায় সিবিআই বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাদের জন্য আমরা বলতে থাকি, দাবি করতে থাকি। এখন তো ভালোই হয়েছে, যেটা কোর্টে গেলে কোর্ট সঙ্গে সঙ্গে সিবিআই তদন্তের দায়িত্ব দিয়ে দেয়। আমার এই বিষয়টা হচ্ছে, দেখুন, তার আগে একটু বলে নিই, রাজ্য সরকারের প্রশাসনকে একটু ধন্যবাদ দিতেই হবে আমাদের। শুধু সমালোচনা করলেই তো হবে না, ভালো কাজেরও প্রশংসা করতে হবে। গঠনমূলক সমালোচনা করা এবং সঠিক কাজকে সঠিক বলার ক্ষেত্রেও, গণতন্ত্রকে দৃঢ় করবার ক্ষেত্রে এগুলো বলার প্রয়োজন আছে। সমালোচনা যদি গঠনমূলক হয়, সেটাই স্বাস্থ্যকর। আমরা এর পরে দেখেছিলাম মুর্শিদাবাদের ফারাক্কা এবং দক্ষিণ 24 পরগনার জয়নগর কুলতলিতে এরকমই নৃশংস খুন ধর্ষণ হয়েছিল। কিন্তু দেখুন, আশ্চর্যের বিষয়, পশ্চিমবঙ্গ প্রশাসন, পশ্চিমবঙ্গের তদন্তকারী সংস্থা, পুলিশ প্রশাসন, তারা তদন্ত করে তার বিচারের ব্যবস্থা করলো এবং বিচারে সাজাও ঘোষিত হলো, নিম্ন আদালতে ফাঁসির সাজা ঘোষিত হলো। ফারাক্কার ক্ষেত্রে হয়েছে, কুলতলি জয়নগরের ক্ষেত্রেও হয়েছে। তাহলে এক্ষেত্রে রাজ্য প্রশাসনকে আমাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। তাহলে বিচার পাচ্ছে মানুষ। আর এইবার বলি সিবিআই প্রসঙ্গে। দেখুন, আমার জ্ঞানত বা আমার অনেক বন্ধু বান্ধব যারা সাংবাদিকতা করেন, বিভিন্ন আইনজীবী, তারা প্রত্যেকে একথা আমাকে অনেকেই বলেছেন, দেখুন, সিবিআইয়ের সাকসেস রেট কতটা। আমরা দেখেছিলাম রবীন্দ্রনাথের নোবেল চুরি হয়ে গেল, সিবিআই সেটা তদন্ত করে বের করতে পারলো না। এত বড় একটা গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থা, ভারতবর্ষে যতগুলো ক্ষেত্রে সিবিআই তদন্ত ভার পেয়েছে, তার বেশিরভাগ ক্ষেত্রেই সিবিআই ডাহা ফেল করেছে। এটাই আমি বলতে চাইছি, আমি অকপটে বলছি কথাটা। কারণ আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখেছি, দীর্ঘদিন ধরে চলছে, প্রায় 10 বছর অতিক্রান্ত, চিটফান্ড দুর্নীতি, যেটা আলোড়ন ফেলেছিল। সেই চিটফান্ড দুর্নীতির তদন্ত সুপ্রিম কোর্ট থেকে সিবিআইয়ের হাতে যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে সেটাকে ঠেকাবার জন্য, যাতে সিবিআই তদন্ত না করে, সেটাকে ঠেকাবার জন্য রাজ্য সরকার তাদেরও আইনজীবী দিয়ে চেষ্টা করেছিল। আজকে সিবিআই সেই তদন্ত আজও শেষ করতে পারেনি। আর সাম্প্রতিক যে লজ্জাজনক বিষয়টা হলো, আর.জি. করের তিলোত্তমার খুন ধর্ষণ, সেক্ষেত্রে যে উচ্চ মস্তিষ্ক দ্বারা এই ধরনের জঘন্য নারকীয় ঘটনা ঘটানো হয়েছে, তার যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, এটা তো পরিষ্কার জলের মতন। এর জন্য তো কোনো তদন্তকারী সংস্থাকে বেশি ঘাটতে হয়নি। তারা কোর্টে এটাও জানালেন, অথচ তারা 90 দিনের মধ্যে সুদীপ্ত ঘোষ, মাফ করবেন, এটা আমার ভুল হয়ে যাচ্ছে বারবার, সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের ক্ষেত্রে তারা চার্জশিট দিতে পারলেন না। তার ক্ষেত্রে কী হলো,
সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গেল, তাই নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, রাজনৈতিক আচ্ছা চলছে। কিন্তু আসল বিষয়টা হলো যে পুরো বিচারের বিষয়টা যে যার ঘরের কন্যা চলে গেল, যে ডাক্তার মেয়েটি চলে গেলেন, তার বাবা মা বিচারের দাবিতে আজকে হন্যে ঘুরছে, কান্নাকাটি করছেন। বিচার ব্যবস্থা, তদন্তকারী সংস্থার প্রতি ধীরে ধীরে মানুষের আস্থা চলে যাচ্ছে। এটা কখনোই স্বাস্থ্যকর নয়। প্রচুর গণ আন্দোলন হচ্ছে, আগামী দিনে হয়তো হবে, কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে এই ধরনের নোংরা ঘটনাগুলো কারা ঘটিয়েছে। আমি কেন ওই প্রথমেই ফারাক্কা, কুলতলি এই বিষয়গুলো তুললাম এবারে বলি। দেখুন, এখনও পর্যন্ত আমাদের দৃষ্টি থেকে অকপটে আপনারা বলতে পারি, দেখবেন যত বড় বড় কাণ্ডই ঘটে থাকুক, যত দুর্নীতির কাণ্ড বলুন, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, চুরি, বিভিন্ন যত মামলা মোকদ্দমা চলছে বা তদন্ত চলছে, দেখবেন ম্যাক্সিমাম যারা প্রভাবশালী ব্যক্তি, সে রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তি হতে পারে, অর্থনৈতিক প্রভাবশালী ব্যক্তি, তাদের ক্ষেত্রে দেখবেন কেমন যেন ওই 2-3 বছর জেল টেল হচ্ছে, তদন্ত শেষ হচ্ছে না, আসল দোষীও ধরা পড়ছে না এবং বিচারটাও কমপ্লিট হচ্ছে না। আর এটা না হওয়ার কারণেই এই যে আমাদের যে তদন্তকারী সংস্থা, বিচার ব্যবস্থার প্রতি মানুষ দিনকে দিন হতাশ হয়ে পড়ছে। আর এটাও যেন মনে হচ্ছে সুকৌশলে, কখনো রাজনৈতিক প্রভাবেই হোক, অর্থনৈতিক প্রভাবেই হোক, হয়তো এটাও এরাভাবে হাঁড়ি চাপা দেওয়া হচ্ছে। আমি ধামা চাপা বলবো না, কারণ এখন ধামা পাওয়া যায় না, এখন হাঁড়িটাই বেশি থাকে। তা এই ক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে এই রকমভাবে যদি চলে, দেখুন প্রশাসন যে কোনো ক্ষেত্রে যারা চাকরিজীবী বা যে ক্ষেত্রে আসলে আপনারা আমার সাধারণ ঘর থেকেই তারা উঠে সেই পদে গেছেন, আর এই ধরনের সমাজে লোভ লালসা থাকবেই, আর সেখান থেকে মিথ্যাচার ব্যভিচার হবেই। তা কোথাও হতে পারে ঘুষের ব্যাপার, কোথাও হতে পারে সেটিংয়ের ব্যাপার, এরকম বিভিন্ন অভিযোগ থাকবেই, যতদিন না মানুষ সঠিকভাবে সুস্থ বিচার বা সুষ্ঠু তদন্ত না বুঝবে বা না পাবে। তা এই ক্ষেত্রে আমাদের সচেতন হওয়া উচিত নাগরিকদেরও। দেখুন, নাগরিক সমাজও তো প্রতিবাদে মিছিলে হেঁটেছে, বিরোধী সরকারি দল, বিরোধী দল সবাই এই তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছে। কিন্তু যাদের হাতে তদন্তবার গেল 4 দিনের মাথায়, তারা আজ তদন্ত শেষ করতে পারলো না, বিচারের সঠিক ব্যবস্থাও করতে পারলো না। তো সেই ক্ষেত্রে আমাদেরও ভাবতে হবে যে সবসময় শুধু তদন্তকারী সংস্থা দেখলে তাদেরকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, দেখুন আমরা আবার মজার ঘটনাও দেখি, এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো কি করে দেখবেন, বিভিন্ন রাজ্যে ভোট বা কেন্দ্রে ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হঠাৎ এই দুর্নীতি সেই দুর্নীতিতে ধরপাকড় শুরু করে দেয়। সিবিআই, ইডি, দেখবেন একটা ক্ষেত্রেরও বিচার এখনও কমপ্লিট হয়নি, তদন্তও শেষ হয়নি। মানে এমনও অনেক দেখা যাবে, যেমন এখন কাছে সুদীপ্ত সেন তো জেলে পড়ছে প্রায় 10-11 বছর ধরে, তা এখন বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে না, তদন্তও শেষ হচ্ছে না। এরকম প্রচুর উদাহরণ আছে। তাই আমার এই মাধ্যমে অকপটে যেটা বলতে চাইছি, যে আমাদেরকেও ভাবতে হবে, সাধারণ মানুষকেও ভাবতে হবে, সুস্থ চেতনার মানুষকেও ভাবতে হবে যে প্রথমেই যেন কোনো ঘটনা ঘটলে সেক্ষেত্রে আমরা যদি স্থানীয় প্রশাসনের উপর চাপ সৃষ্টি করি, তাহলে মনে হয়, আমার যেটা মনে হচ্ছে, আমরা বেশি চেপে ধরতে পারবো কাজটা ভালো, মানে তদন্তটা হওয়ার ক্ষেত্রে বা বিচার পাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় একটু মসৃণ হবে। এই কারণেই আমি কুলতলি জয়নগরের কাণ্ড তুলেছিলাম। আবার এটাও আবার বলছি যে কুলতলি জয়নগরে যারা অপরাধী, যারা অভিযুক্ত হয়েছিল বা যারা পরবর্তীকালে যে অপরাধী বলে সাব্যস্ত হয়েছে, দেখবেন তারা সেরকম প্রভাবশালী ব্যক্তি নয়। এক্ষেত্রে সেটা একটা কারণ হয়ে থাকতে পারে। এরকমই ঘটনা যদি আবার কোনো প্রভাবশালী ব্যক্তি অভিযুক্ত হতেন, সেক্ষেত্রে তদন্ত শেষ হতো কিনা এটাও আমাদের সন্দেহ থেকে যায়। সেই কারণেই অপামরভাবে আমাদের ভাবা উচিত এবং প্রশাসনিক ব্যক্তি, তদন্তকারী সংস্থা, তাদের ভাবা উচিত যে মানে 144 কোটি দেশের মানুষ তাদের উপর নির্ভর করে, তাদের উপর আজও আদালতকেই বিশ্বাস করে। তা আদালতের কাছে আবার তথ্য প্রমাণ সঠিকভাবে না থাকলে বিচার প্রক্রিয়া কমপ্লিট হয় না বা সাজা পাওয়া যায় না। তাই এই বিষয়ে ভাববার জন্যই আমাদেরকেও যেরকম সচেতন হতে হবে, শুধু রাজনৈতিক আকচাকচি করে নয়, সার্বিকভাবে সামাজিকভাবে আমাদের সচেতন হতে হবে এবং সেই সাথে সাথে সরকার, প্রশাসন, তদন্তকারী সংস্থা, বিচার ব্যবস্থার উপর আমাদের একটা চাপ সৃষ্টি করতে হবে বা তাদের কাছে আমাদের
এটাই বোঝাতে হবে, সঠিকভাবে তদন্ত করো, সঠিকভাবে বিচার দাও, না হলে মানুষ আস্থা হারিয়ে হতাশ হয়ে পড়বে। সেটা সমাজ এবং গণতান্ত্রিক দেশের পক্ষে স্বাস্থ্যকর হবে না। ধন্যবাদ।